রুষা ও হীরা বাংলাদেশে এসেছে আজ এক সপ্তাহ। এর মধ্যে তাদের ভর্তির সকল ফর্মালিটি পূরণ করা হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আধা ঘন্টা দূরত্বে ফ্ল্যাট নিয়েছে। রুষা বেচারি তো নখ কাটছে আর রুমে পায়চারি করছে। ফ্ল্যাট থাকতে তারা হলে উঠতে যাবে কেন? এমনি এক আপুর কাছ থেকে শুনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট পাওয়া খুব টাফ। কেউ শাহবাগ থেকেও হলে সিট পায়, আবার কেউ পঞ্চগড় থেকে এসেও সিট পায় না। হলে পলিটিক্স খুবই ভয়াবহ। বড় আপুদের জামা কাপড় ধোয়া, রান্না করা, তাদের মালামাল এনে দেওয়া, এভাবে টানা কয়েক মাস কাজ করার পর আপুদের মন জয় করে হয়তো একটা লিগ্যাল সিট পাবেন। আর তা না হলে গণরুমে অসহ্য কষ্ট সহ্য করতে হবে। আমি জানি না আপনি কি করেন। আপনি যদি ঢাবিতে সত্যি ভর্তির ইচ্ছা প্রকাশ করেন তাহলে আপনার জন্য একটা উপায় আছে। প্রথমে আপনার ঢাবির পরিচিত কোনো বড় ভাই বা বোনের কাছে বিষয়টি বলবেন। এরপরে যখন হলে উঠবেন তখন ওই হলের বড় আপুদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। রোকেয়া, কুয়েত, মৈত্রী, বঙ্গমাতা, ফজিলাতুন্নেসা, মুজিব হলে খুব ভয়াবহ রাজনীতি, আর শামসুন্নাহার হল, সুফিয়া কামাল হলে রাজনীতি কিছুটা কম। মোদ্দা কথা, আপনি যদি ঢাকার স্থানীয় হন তাহলে সবাই আপনাকে পরামর্শ দিবে হলে না উঠতে। কারণ দেশের অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা এসে গণরুমে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। মানবিক দিক বিবেচনায় আপনি হলে উঠতে খুব বেগ পেতে হবে। আর আপনার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় তাহলে তো গণরুমেও উঠতে পারেন। তবে সেখানে কষ্ট এবং বড় আপুদের নির্যাতন সহ্য করার মানসিক প্রস্তুতি নিতে হবে। 25 থেকে 40 জন পর্যন্ত ছাত্রী থাকে। ছেলে মেয়ে উভয়দেরই এরকম ভোগান্তি পোহাতে হয়। গণরুমে কোনো খাট নেই। ফ্লোরের ওপর একটির পর একটি তোষক পেতে ছাত্রছাত্রীরা শুয়ে থাকে। শোয়ার ব্যবস্থা ইঞ্চিখানেক দূরত্ব হওয়ায় রাতে প্রচুর গরম লাগে। তাই মাঝে মাঝে হলের ছাদে ছাত্রছাত্রীরা গিয়ে ঘুমায়। গণরুমগুলোতে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, বই, ব্যাগ, পোশাক ইত্যাদি রাখার ব্যবস্থা নেই। তাই অনেক সময় প্রয়োজনীয় অনেক জিনিস চুরি হয়ে যায় বা হারিয়ে যায়। ঘন হাওয়ায় মশারিও অনেকাংশ ব্যবহার করার জায়গা থাকে না। তাই রাতভর মশার কামড়ে ঘুমাতে পারে না ছাত্রছাত্রীরা। এর ওপর বাড়তি হিসেবে আছে ঝাড়পোকা। অনেকে তাই না ঘুমিয়ে ঘরে জানালা দিয়ে অপেক্ষা করে রাত পোহানোর। রাতের ঘুম সকালে পূরণ করার ব্যর্থ চেষ্টা করতে থাকে তাদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগামীর ভবিষ্যৎ। তাই গণরুমে বসবাসকারী এই ছাত্রদের বসবাসের মনোন্নয়ে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে তাদের সামনের পথ চলা সহজ হবে। কিন্তু তারা এদিকে লক্ষ্য করে না, দায়িত্ব দিয়ে রাখে রাজনীতি দলের লিডারদের ওপর। রুষা এক লাফে খাটের ওপর বসে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, মামা, আমি যাবো না। এত সুন্দর জীবন আমার। আমি কেন সারপোকার কামড় আর ওই বেডিকো কাজ করতে যাবো? তোর শখ থাকলে বল, আমার যা কাপড় আছে সব আমি তোরে দিব পরিষ্কার করতে। দরকার পড়লে ভাড়া করে এনে দিব। তাও আমি ওই ক্যাম্পাসে যাবো না। কাঁদো কাঁদো মুখ করে বলে কথাটা রুষা। হীরা মনে মনে বলে, এই মেয়ে এত কথা বলে, কই হীরাও তো বক বক করে, তাই বলে এত ওভার না। না, বাংলাদেশ যখন এসেছে তখন পাবনা থেকে এই রসুন রানীকে ঘুরিয়ে আনতে হবে। পাগলের সাথে দেখা করে যদি একটু পাগলামি বন্ধ হয়। হীরা নিজের কাপড় ভাঁজ করতে করতে বলে ওঠে, শোন রসুন রানী, জানিস সামনে না বইমেলা হবে কিছুদিন পর, যাবি? বইমেলার কথা শুনে মেয়েটা সব ভুলে হীরার সাথে ঘেঁষে বসে। হাসি মুখে নিয়ে বলে, সত্যি বলছিস? এই পাখি, বল না কবে নিয়ে যাবি? নিয়ে যেতে পারি, কিন্তু আমার সব কথা শুনতে হবে। এসেছি এনজয় করতে, তাই যদি না করতে পারিস তাহলে এসে কি লাভ? হীরা থেমে আবার বলতে থাকে, আরে আমি থাকতে কিছু হবে না তোর। আমরা ঝামেলায় জড়াবো না, জাস্ট সাধারণ স্টুডেন্টদের মতো চলবো। হীরা যা মেয়ে তা রুষার থেকে আর কে ভালো জানে, তাই তো এত ভয়। আন্ত মাথায় সব বোঝায় হীরা তার রসুন রানীকে। মেয়েটাও বোঝে, সত্যি বলতে বাংলাদেশে এর কালচার তাদের খুব ভালো লাগে। আর নাট্যশিল্পী কলা তো সব দেশ থেকে এগিয়ে আছে। তাই তো এখানে আসা তার। কিন্তু তারা যে বাহিরের দেশ থেকে এসেছে তা গোপন রাখছে সবার কাছ থেকে। বাংলাদেশের মানুষ একটু অন্যরকম। কিছু মানুষ আছে টাকা পয়সা দেখলে পিছন পিছন ঘুরে, তো কিছু মানুষ আছে নিচু ক্লাসের মানুষের সাথে খারাপ বিহেভ করে। তাই তো তারা জানাতে চায় না তারা আসলে কি সোসাইটি থেকে বিলং করে। এদিকে অ্যাডভোকেট এমএলএ কাজল অধীরের রুমে এসে তার জ্বর চেক করছে।
নাভানকে পাঠিয়েছে মেডিসিন আনতে। নাভানও গম্ভীর মুখ করে চলে গেছে মেডিসিন আনতে। রাত তখন 11টার কোটায়। জ্বরের ঘোরে ছেলেটা কেমন করছে। কাজল ছেলের কপালে চুমু খেয়ে মাথায় জলপট্টি দিতে থাকে। বিড়বিড় করে অধীর বলে ওঠে, কিউটি পাই, তোমার ছেলে আমার এই অবস্থার জন্য দায়ী। তোমার ছেলের জন্য আমার ফোনটা ইন্তেকাল করেছে। তোমার ছেলের জন্য ওই শাকচুনিরা আমার বডিতে মুখ লাগিয়েছে, যার জন্য আমার শরীর ব্যথা করছে। তোমার ওই প্যাঁচামুখ ছেলের মুখে কি জন্মের সময় মধু দাওনি কিউটি পাই? নাকি দাম বেশি দেখে কিনতে পারোনি? তুমি কি আগে গরিব ছিলে? ছেলের এমন দুষ্টু কথায় কাজল মনে হয় মজা পাচ্ছে। এই ছেলেটাই তো তার হাসির কারণ। নাভান তো কথাই বলে না ঠিকমতো। যা বলবেন তিনি সব শুনবে, কিন্তু গম্ভীর মুখে। আরে একটু হাসলে কি এমন হয়? 10 বছর বয়স থেকে ছেলেটার মুখে আজ অব্দি হাসি দেখতে পায়নি কাজল। ভাবনার মাঝে নাভান মায়ের হাতে মেডিসিন ধরিয়ে দিয়ে বলে, তুমি যাও রুমে, আমি আছি। ছেলের কথায় কাজল ছেলের মুখ পানে তাকায়। ইস, ছেলেটা কি যে সুন্দর হয়েছে, একবার চোখ রাখলে চোখ ফিরাতে মন চায় না। তার কলিজা এই ছেলের কিছু হলে সে যে বাঁচবে না। এই ছেলে যে তার দুনিয়া। ইদানিং ছেলেটার গম্ভীর ভাবটা বেশি দেখা যায়। আগের থেকে কি ছেলেটা আরো সুন্দর হয়েছে? হয়েছে। এই যে এখন ছেলেটা কেমন মুখে হালকা দাড়ি রেখেছে, তাই তো আরো ভয়ঙ্কর সুন্দর লাগছে। মাঝে মাঝে ভাবে কত মেয়ে পাগল জানি তার ছেলের বউ হবার জন্য। ছেলের হাত নিয়ে আঙুলে দাঁতের কামড় দেয় কাজল। শব্দ করে চুমু খায় ছেলের কপালে। আমার আব্বাজান, আমার কলিজা। এবার অধীর বেশ রেগে যায়। ক্ষিপ্ত গলায় বলে, কিউটি ভাই, এত দামি জিনিস ওরে দিলা কেন? আমি কলিজা হমো? ছেলের কথায় কাজল হাসে। হাসো মুখে বলে ওঠে, আচ্ছা, একজন ফুসফুস একজন কলিজা হয়েছে, নে এবার মেডিসিন খা। নাটকবাজ পুরুষ। কথাখানা বিড়বিড় করে বললেও অধীর শুনে ফেলেছে। তার কান অব্দি কথাখানা যায়নি ঠিকই, কিন্তু অধীর নাভান ঠোঁট নাড়ানোতে বুঝে ফেলেছে সে কি বলেছে। শুধু কি ঠোঁট নাড়ানো সে বোঝে তা তো না, নাভান ইশারায় দিলে সব বুঝে ফেলে। ছেলেদের খাবার খাইয়ে কাজল নিজের রুমে চলে যায়, আর নাভান অধীর এর পাশে বসে থাকে। ছেলেটার শরীর মেয়েদের থেকেও নাজুক। একটু শরীরে বৃষ্টির ফোঁটা পড়তে পারে না। জ্বর ঠান্ডা সাথে সাথে এসে পড়ে। নাভান মনে মনে কয়েকটা গালি দেয়। সামান্য একটা ফোনের জন্য পানিতে ঝাঁপ, পানিতে। এখন তখন মেয়েদের কথা না বললে হয়তো এই ছেলে পানিতে দাঁড়িয়ে বকবক করে যেত। মাঝে মাঝে নাভান ভাবে এই ছেলে একটা আহম্মক। আহম্মকি, শুধু বকবক করে আর দাঁত কেলাতে জানে আর কিছুই শেখাতে পারেনি এই ছেলেকে। নাভান বেলকনিতে গিয়ে গিটার হাতে নেয়। চোখ বন্ধ করে একটা সেট টিউন এর সুর তোলে, যে সুরে কাউকে অনুভব করে। বাবা তোমায় ছাড়া কেউ দেয় না সারা, আমি দিশাহারা পলকে। আজ সকালটা একটু অন্যরকম। গত 7 দিন ধরে সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে না। আজ কেমন ঝিলিক দিয়ে রোদ উঠেছে। ঢাকার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। রিক্সা করে 2 বান্ধবী কলেজ ক্যাম্পাসে এরিয়াতে যাচ্ছে। রুষার হাত চেপে ধরে আছে। এহেরা যতই নিজেকে সাহসী প্রমাণ করুক, আসলে সেও ভীতু। কিন্তু উচিত কথার জবাব দিতে ভীতু না একেবারে। রুষা হেরার কথা মতো স্কার্ট আর টি শার্ট পরেছে। দুজনেই সেম, কিন্তু কালার ভিন্ন। বেচারি রুষার কপালে কি আছে তা একমাত্র ওপর আল্লাহ জানে। এই স্কার্টটা সে পরতে কমফর্ট ফিল করে না। সে তো জিন্স আর লং কুর্তি পরতে কমফর্ট ফিল করে। সামনে হাওয়াই মিঠাই দেখে ছুট লাগায় রুষা। বেচারি হেরা মহাবিপদে। এই মেয়ে তো তাকে পাখি বলে, আর এই মেয়ে পাখির মতো ফুরুত ফুরুত করে উড়ে যায়। তারও বাচ্চা মন, দুজনই সমবয়সী। আর বাংলাদেশে এসে এসব দেখে আরও তো ইচ্ছে করছে ছুটে এসে সেটা কিনতে খেতে, কিন্তু না, তাহলে মানুষ কি বলবে। তাই তো খুব কষ্টে নিজের ইচ্ছেগুলো দমিয়ে রেখেছে। নেপালে অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু অনেক রিস্কি জায়গা, তাই তো তারা তেমন বের হতো না। তাছাড়া এসব হাওয়াই মিঠাই রাস্তার সাইডে পাওয়া যায় না। এই যে ওপরে কৃষ্ণচূড়া, ফুলের সমারোহ, বাগান বিলাসের সমারোহ, পাশে আর পাকা রাস্তা। কি সুন্দর ফুল পড়ে রাস্তায় বিছিয়ে রয়েছে। হেরার তো মনে হচ্ছে সে ভিন্ন এক জগতে এসেছে। 2 বান্ধবী কম, বোন বেশি, যুবতী চেটে পুটে খেয়ে মুখ লাল করে ফেলেছে। ক্যাম্পাসে ঢুকতেই সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে 2 রমণীর দিকে। এই পাখি, আমার মুখে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গজিয়েছে? দেখ কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সবাই আমাদের দিকে।
রুষার কথায় চারিদিকে তাকিয়েও হীরা থতমত খেয়ে যায়। সত্যিই সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তার কারণ কি বুঝতে পারে না দুই রমণী। হীরার মতো হীরার হাত কেমন চটচটে হয়ে গেছে। চারিদিকে ঘুরে পানি কল পেতেই তারা কাছে যায় হাত ধুতে। হাত ধুয়ে যেই পিছে ফিরতে যায় তখনই ধপ্পাস। আরে আরে কি ভাবছেন নায়কের সাথে ধাক্কা লেগেছে? আরে ভাই এটা গল্প নয়, এটা বাস্তব। ধাক্কা লেগেছে ঠিকই, পড়েছেও ঠিকই, কিন্তু কার সাথে আর কে কার উপর পড়েছে এমন কাহিনী ঘটেছে বলে সে তার কল্পনায় ডুব দেয়। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, হীরা পাখি রে, আমার হিরো পেয়ে গেছে মনে হয়, এবার উঠে আমায় দিবে এক থাপ্পড়। এক থাপ্পড়ে প্রেম, ওফ হাউ রোম্যান্টিক। পাখি আমার লজ্জা লাগছে, আমি তাকাতে পারছি না। আবার এই মেয়ে আবার কল্পনার জগতে হারিয়ে গেছে। এদিকে দুই মেয়ের ওপর চাপা পড়ে তার কোমরে হাড্ডি গুঁড়া গুঁড়া হয়ে যাওয়ার অবস্থা। রুষার ওপরের ব্যক্তির বক্ষতলে হাত দিতেই লাফ দিয়ে উঠে যায় ওপরের মেয়েটি। বুকে থুতু দিয়ে হাঁপাতে থাকে। আরেকটু হলে তার ইজ্জত ভ্রষ্ট হয়ে যেত। ভাগ্যি সেটা মেয়ে। বেচারি রুষা তো ব্যাককল মার্কা হাসি দেয়। কল্পনার জগৎ থেকে বের হয় হীরার ধমকে, রসুর বাচ্চা, থাপড়িয়ে তোর গালে ব্লাশন স্টিকার লাগিয়ে দেব, উঠ বলছি। এবার দাঁড়িয়ে থাকা মেয়েটি ঘুরে গিয়ে হীরাকে তুলে দাঁড় করায়, কিন্তু রুষাকে তুলে না। বেচারি বেশ ভয় পেয়েছে, তা তার মুখায়ব দেখেই বোঝা যাচ্ছে। হীরা মেয়েটিকে ধন্যবাদ দেয়। ধন্যবাদ তোমায়। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? মেয়েটি মায়া ভরা চোখে তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিছু না বলতে দেখে হীরা আবার বলে, এই ভাবুক রানী, কই হারিয়ে গেলে? রুষার কথায় ধ্যান ভাঙে মেয়েটির। ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকতে তার দিকে ছোট গলায় বলে ওঠে, আমার নাম সুবর্ণা রোজ। মিষ্টি হাসি দিয়ে হীরা বলে ওঠে, বাহ, সত্যি তুমি আস্ত একটা গোলাপ। আমার নাম মেহরিমা ইসলাম হীরা। হীরা রুষাকে পরিচয় করাতে যাবে তার আগেই কথার ফোড়ন কেটে রুষা বলে ওঠে, আমি সানজিনা মেহেরিন রুষা, ও আমার বোন বেশি বেশটি কম। রুষা হাত বাড়াতেই রোজ নামের মেয়েটি দু কদম পিছিয়ে যায়, যা দেখে হীরা ম্লান হাসে। আর রুষা তীক্ষ্ণ চোখে মেয়েটির দিকে তাকিয়ে পটপট করে বলে ওঠে, আরে বোন, আমি মায়া মানুষ, ছেলে মানুষ না যে প্রথম ধাক্কাতে প্রেমে পড়ে যাব। হাত ধরাতে চুমু খেতে চাইবো, নাও মোলাকাত করো। রোজ নাক মুখ কুচকে বলে ওঠে, তোমার হাতে এমনি বেশি চলে, একটুর জন্য না। লজ্জায় মেয়েটি বলতে পারল না। রুষা বিরক্ত চোখে তাকিয়ে বলে, আরে সব কিছুই তো ঠিকই ছিল। ভার্সিটির প্রথম দিন আসলাম ভালো কথা, ধাক্কাও খেলাম ভালো কথা, কিন্তু হিরোর জায়গায় হিরোইন আইলো কেমনে? ছোট লোকই ব্যাপার হয়ে গেল না আমার সাথে? না, এটা মানতে পারছি না। সবাই আমার সিনারি দেখে ফেলেছে, কিন্তু আমি পারলাম না কারো সিনারি দেখতে। হীরা দাঁতে দাঁত পিষে দেয় এক লাথি রুষার পায়ে। ও জায়ান কৃতিক গো, ও রিদ খান গো, তোমার ভালোবাসাকে আঘাত করছে গো। চুপ রোশন রানী, আর একটা কথা বললে থাপড়িয়ে ব্লাশনের স্টিকার লাগামো তোর টাসটাসা গালে। রুষা গালে দুই হাত দিয়ে না বোঝায়। হীরা যে বেশ রেগে গেছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কখন সত্যি গালে ব্লাশনের স্টিকার লাগিয়ে দিবে, তার থেকে ভালো চুপ থাকা। হীরা রোজ এর সাথে সরি বলে মেয়েটিও সরি অ্যাকসেপ্ট করবেই না বা কেন? হীরা কত সুন্দর করে বাচ্চা বাচ্চা ফেস করে সরি বলেছে। রোজ মনে হয় বাংলাদেশে এই প্রথম এত রিয়েল সুন্দরী দেখতে পেয়েছে। রুষা মেয়েটি আর হীরা মেয়েটা হাইটে 5 ফুট 3 ইঞ্চি, সেও তাদের মতোই লম্বা। রোজ হীরার সাথে কথা বলছে আর তাদের পরখ করছে। হীরা মেয়েটা অত্যাধিক সুন্দরী। চোখগুলোতে কি মেয়েটা লেন্স পড়েছে? মনে হচ্ছে অত্যাধিক কালো, নাকি মেয়েটার চোখে অত্যাধিক কালো লাগছে? পাপড়িগুলো লম্বা লম্বা, একেবারে কিউট। ঠোঁটের ওপর এক সাইডে কালো একটা কুচকুচে তিল, আর থুতনি কেমন কাটা থাকায় মারাত্মক কিউট ও মায়াবী লাগছে। রুষা মেয়েটিরও সুন্দর। মেয়েটার গালগুলো আপেলের মতো, তারও ঠোঁটের ওপর একটা তিল রয়েছে। এমা, রোজেরও তো তিল রয়েছে। রোজের তো জায়গায় অজায়গায় তিল রয়েছে। সে কি তাহলে তার তেলওয়ালির বান্ধবী পেয়ে গেছে? রোজ মেয়েটি যখন ক্লাস 9-এ ছিল তখন থেকে বলতো ভার্সিটিতে উঠে নতুন ফ্রেন্ড বানালে তার মতো দেখে বানাবে, যাদের মনে থাকবে না অহংকার, থাকবে না হিংসা, যারা হাঁটলে মনে হবে একটা গ্যাং যাচ্ছে। আর দেখতে পাই একই রকম হাইটে চালান-চলন। রোজের ভাবনার মাঝে হীরা বলে ওঠে, তুমি কোন ইয়ার? হীরার উত্তরে মেয়েটি বলে ওঠে, অনার্স ফার্স্ট ইয়ার। হীরা খুশি হয়ে বলে ওঠে, আমরাও। বাহ, খুব ভালো হয়েছে। তুমি কি হলে থাকো? না, আমি এসেছি হল খুঁজতে। এই মুহূর্তে দুজনের মুখখানা একই রকম হয়ে গেছে। সত্যি আমরাও এসেছি। যাক, ভালো হলো। তুমি কি আমাদের ফ্রেন্ড হবে? লাইক একেবারে জানি জিগার ফ্রেন্ড কম বোন বেশি টাইপ?
রোজ এবার দু কদম এগিয়ে গিয়ে হেরার কাছে বলতে থাকে, হতে পারি একেবারে পারফেক্ট আছো, তোমরা কিন্তু ওই রসুন রানীর হাত সামলিয়ে রাখতে বলবে। এবার হেরা আর রোজ অট্টহাসিতে ফেটে পড়ে। বেচারি রুষা তো বুঝলো না তার হাতের নামে কলঙ্ক এঁটে দিয়েছে এই মেয়ে। অবশ্য তাতে তার কি, তখন সে তাদের কথার পৃষ্ঠে বলে উঠত, থাক না দু একটা কলঙ্ক, আমির হাওলাদারের ডায়লগ বলে চালিয়ে দিত। এমএলএ বা বিধায়কের প্রধান কাজ হলো তাদের নির্বাচনী এলাকার জনগণের প্রতিনিধিত্ব করা, আইনের প্রণয়নে অংশ নেওয়া, রাজ্য সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রাখা এবং স্থানীয় উন্নয়নের জন্য সরকারের কাছে দাবি উপস্থাপন ও তা বাস্তবায়নে সহায়তা করা। তারা আইনসভায় বিতর্ক করেন, বাজেট অনুমোদন দেন, সরকারের কাজ তদারকি করেন এবং নিজেদের এলাকার মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন, যা একটি গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ। অ্যাডভোকেট কাজল আজ একজন নেত্রী, সে জনগণের পছন্দের ব্যক্তি, সবাই আজ তাকে সম্মান দেয়। তার থেকে বড় কথা, যখন সে রাস্তা দিয়ে যায় তখন অনেকে বলে, ওই যে দেখ শেহতাজ খান নাভানির মা যাচ্ছে, ছেলেটা যেমন ভালো মনের মানুষ তেমন মাটাও হয়েছে এক্কেরে খাঁটি সোনা, যেমন রূপ তাদের তেমন গুণ। ইস কি যে শান্তি লাগে তখন কাজলের। সে সার্থক নারী, একটা মায়ের জন্য এই শব্দগুলো যে কত দামি তা একজন মাই জানে। ইস সে যদি পারত সাধারণ মানুষ এর মতো জীবনযাপন করতে, ওই মানুষদের সাথে চলাফেরা করতে, তাহলে কতই না ভালো হতো। কিন্তু সে এখন চাইলেও ওইগুলো পারবে না। গুরুজনদের বাণী ছিল, একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবারও কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না, তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে, অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো।